দর্শক সংবাদে আমরা যে বিষয়টি দেখছিলাম এটা নিয়ে আমরা আরও একটু কথা বলতে চাই। আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। ডক্টর চৌধুরী, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। যেটা বলতে চাই, বিগত রাজনৈতিক সরকারের আমলে ঋণ পুনঃতফসিলকরণের ক্ষেত্রে যে ধরনের দৃশ্য আমরা দেখেছি, এই সরকারের আমলে এসে একই রকম দৃশ্য দেখছি। পার্থক্যটা কোথায়? ধন্যবাদ আপনাকে। আমি তো পার্থক্য তো দেখি না, বরঞ্চ আরো বেশি হচ্ছে। যাই হোক, আমার মনে পড়ে যে 2015 সালে যখন এই লার্জ লোনগুলো রিস্ট্রাকচার করা হয়েছিল, প্রত্যেকটা লার্জ লোন হোল্ডার, বা আপনারা বলেন খেলাপে, আমি না হয় একটু ভালো শব্দই বললাম, প্রত্যেকটা লার্জ লোন হোল্ডার তারা কিন্তু কমিট করেছিল যে ভবিষ্যতে তারা আর কোনো ধরনের লোন রিশিডিউলের জন্য অ্যাপ্লাই করবে না। 2015 সালের কথা কিন্তু। তারপরে যা তারপরে নতুন গভর্নমেন্ট আসলো, লোটাস কামাল সাহেব হলেন তখন অর্থমন্ত্রী। লোটাস কামাল সাহেবের সেই প্রথমেই বক্তব্য রাখলো যে আমার এই ডিফল্টারদেরকে আমার কিছু একটা এক্সিট তো দিতে হবে। বাস, এরা পেয়ে গেল। এরা মানে ওরা বুঝে ফেললো যে ঠিক আছে, আমরা ডিফল্ট করলেও আমাদেরকে কেউ ঠকাবে না, সামহাও আমাদেরকে একটা পথ দেখিয়ে দেবে। যাক, এগুলো তো চলছে। ইদানিং আমাদের এই পট পরিবর্তনের পর আমরা আশান্বিত হয়েছিলাম যে এগুলোকে খুব খুব ভালো মতো হ্যান্ডেল করা হবে, কারণ গভর্নর মহোদয় নিজেই প্রথম দিন চেয়ারে বসে দায়িত্ব গ্রহণ করে প্রথম কথাটা বলেছিলেন যে আমি একটাকেও ঘুমাতে দিব না, এবং আমরা বিশ্বাসও করেছিলাম, এবং এখনো আমি বিশ্বাস করি ওনার কথায়, তাই না? উনি খুবই এই সমস্ত ব্যাপারে খুবই সিরিয়াস। যাই হোক, কিন্তু কিন্তু মানে প্র্যাকটিক্যালি আমরা কি দেখছি? দেখলাম কয়েকদিন পরেই বাংলাদেশ ব্যাংক আরেকটা নতুন করে একটা সার্কুলার দিল যে 2% ডাউন পেমেন্ট করে আপনারা আবার রিশিডিউল করতে পারেন। তো এই এখন আবার এই যে আপনাদের এই রিপোর্টে দেখলাম যে আবার নতুন করে এই ডিউ ডেট পার হওয়ার পরেও আবার নতুন করে আরো 600 অ্যাপ্লিকেশন দিয়েছে। এগুলো কেন? এগুলো করলে তো আসলে আপনি ডিফল্ট প্রবলেমকে অ্যাড্রেস করতে পারবেন না। এর ফলে হয় কি, ডিফল্টাররা উৎসাহিত হয়, এবং ওদের মধ্যে এখন একটা বদ্ধ ধারণা যে আমরা যা কিছুই করি না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে সরকার বা বাংলাদেশ ব্যাংক এগিয়ে আসবে আমাদেরকে সেভ করার জন্য, মানে আমাদের ছাড়া তো চলবে না। যাই হোক, এখন ওদের মধ্যে এই ধরনের একটা সাইকোলজি কাজ করে। আর এর এর উল্টা দিকে আমরা যেটা বলেছি, আর এই ধরনের জিনিসপত্র দেখা দেখেন, সামনে ইলেকশন, ডেফিনেটলি আপনার নতুন 600 অ্যাপ্লিকেশন পড়বে, এটা স্বাভাবিক। কারণ এখন কোন রকম যদি আমার ডিফল্ট থেকে আমার নাম যদি আমি কাটাতে না পারি, তাহলে আমি ইলেকশনে নমিনেশন পাবো না, তাই না? তো নমিনেশন না পেলে তো আমি ইলেকশনও করতে পারবো না। সেই জন্যই আরো নতুন 600 অ্যাপ্লিকেশন পড়েছে। তবে আমরা যেটা বলছিলাম, সব সব দেশে যেটা আছে, আমাদের বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকারকেও আমরা যেটা বলি, পৃথিবীর কোনো দেশে কিন্তু এই ধরনের নিয়ম নাই যে রিশিডিউল লোন কখনোই লোনের স্ট্যাটাস চেঞ্জ করতে পারে না। একটা ক্লাসিফাইড লোন যখন আপনি রিশিডিউল করবেন, রিশিডিউল করে দেন তার রিপেমেন্টের সুবিধার জন্য, কিন্তু স্ট্যাটাসটা কিন্তু চেঞ্জ হবে না। এটা যে ক্লাসিফাইড লোন, ওই স্ট্যাটাসটাই থাকবে। এখন আমাদের দেশে যদি এগুলো করা হয়, এরা করুক, 100 বার রিশিডিউল করুক, কিন্তু ওর লোনের স্ট্যাটাস চেঞ্জ হবে না যতক্ষণ না পর্যন্ত লোনটা পুরোপুরি পে অফ করা হয়। তো এই সমস্ত ব্যবস্থা যদি নেওয়া হয়, তবেই তারা হয়তো বা নিবৃত্ত হতে পারে। কিন্তু তাদেরকে আপনি নিবৃত্ত করবেন কিভাবে? বরঞ্চ বাংলাদেশ ব্যাংক এবং সরকারের থেকে এই ধরনের উদ্যোগগুলো নেওয়া হয়। তো বাংলাদেশ ব্যাংক এবং সরকার এদেরকেও আসলে মানে একটু একটু মানে কি বল, সিরিয়াস হতে হবে ব্যাপারে। আমি যেটা সবসময় বলি যে সরকারের রাজনৈতিক সদিচ্ছা এবং বাংলাদেশ ব্যাংক শক্তিশালী বাংলাদেশ ব্যাংকের প্রয়াস, এই দুইটা জিনিস ছাড়া কখনোই কোনো প্রবলেম আপনি ঠিক মতো অ্যাড্রেস করতে পারবেন না। তো সুতরাং আমারও মানে বক্তব্য, সেটা রিশিডিউল যদি করতে চায় করুক, কিন্তু লোনের স্ট্যাটাস চেঞ্জ হবে না। আর লোনের স্ট্যাটাস চেঞ্জ না হলে সে সে ইলেকশন করতে পারুক না পারুক, সেটা তো বাংলাদেশ ব্যাংকের দেখার কিছু না, সেটা তো সরকারও দেখার কিছু না, তাই না? তো সুতরাং রিশিডিউল লোনের কোনো ধরনের লোনের স্ট্যাটাস চেঞ্জ করতে দেওয়া উচিত হবে না। এবং বাংলাদেশ ব্যাংকের আপনার শক্তিশালী বাংলাদেশ ব্যাংকের প্রয়াস এবং এবং গভর্নমেন্টের রাজনৈতিক সদিচ্ছা, এই দুইটা জিনিস না থাকলে আপনি যত কিছুই করেন না, আলটিমেটলি এই ডিফল্ট প্রবলেমকে আমরা অ্যাড্রেস করতে পারবো না।
যে ডক্টর চৌধুরী, রাজনৈতিক সরকারের আমলে নির্বাচন যখন আসে তখন এই ঘটনা অহরহ ঘটে আমরা দেখে আসছি। এখন তো রাজনৈতিক সরকার নাই। দ্বিতীয়ত, এখন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর যিনি আছেন, আর্থিক খাতের সুশাসন নিশ্চিতে তিনি বরাবরই সোচ্চার ছিলেন। এখন তো তার বিরুদ্ধেই অভিযোগ। এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? না, এটা তো আমিও তো বললাম যে আমিও জানি উনি প্রথম দিনই আপনার বাংলাদেশ ব্যাংকের চার্জেস বুঝে নেওয়ার পরে প্রথম দিনে পরের দিন পেপারে আসছে, উনি প্রথম কথাটাই বলেছিলেন আমি একটা ঘুমাতে দিব না। কিন্তু আমরা সেই ধরনের মানে এফোর্ট কিন্তু এখন আর দেখছি না, তাই না? সুতরাং ওনাকে ওনাকে সিরিয়াস থাকতে হবে। শক্তিশালী একটা সেন্ট্রাল ব্যাংক যদি থাকে এবং ডেফিনেটলি বাংলাদেশ ব্যাংক যদি সিরিয়াস থাকে, আদারওয়াইজ এই ডিফল্ট প্রবলেম আপনি অ্যাড্রেস করতে পারবেন না। আপনি কি মনে করেন যে এবং গভর্নরও কোনো ধরনের রাজনৈতিক চাপে আছেন? তা তো আমি জানি না। উনি রাজনৈতিক, এখন তো রাজনৈতিক কারণ গভর্নর এখন এখন আমাদের কোনো রাজনৈতিক গভর্নমেন্ট তো নাই, এবং কোনো চাপে থাকার তো কথা না, হিসাব মতো তো মিলে না, তাই না? তো সুতরাং গভর্নর মহোদয় এখন কেন এগুলোর সাথে কম্প্রোমাইজ করবে সেটা আমি বুঝি। গভর্নরের ভূমিকা নিয়ে যদি কথা বলি, যে উনি যেভাবে চান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সমন্বয়ে একটা যে সিন্ডিকেট অথবা ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছেন না, এরকম আলোচনাও ছিল। এই বিষয়টি আসলে কেমন? ওগুলো আমি জানি না ওটার ভিতরে কি হচ্ছে। স্বাধীনভাবে কাজকর্ম যদি না করতে দেয়, তাহলে 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 উনি ওনার মতো কাজকর্ম করবে। উনি সবাইকে জানাবে, প্রেসকে জানাবে, সবাইকে জানাবে যে আমি স্বাধীন মতো কাজ করতে মানে পারছি না। শুধু শুধু ওনার নিজের এরকম একটা স্পটলেস আপনার ক্যারিয়ারের উপরে উনি কেন স্পট ফেলবেন? যে এই রকম সিদ্ধান্তের ফলে যারা ভালো ঋণ গ্রহীতা তারা কি বঞ্চিত হচ্ছেন না? তারা বঞ্চিত ঠিক না, তারা বরঞ্চ নিরুৎসাহিত হচ্ছে। তারাও বরঞ্চ ডিফল্টার হয়ে যাচ্ছে। তারা দেখতেছে যে ডিফল্টার হলে তো ভালো, আমি বিভিন্ন ধরনের সুবিধা পাই, তাই না? সুতরাং লেট আস অলসো বি ডিফল্টার। সুতরাং ওরাও তখন ডিফল্টার হওয়ার জন্য উৎসাহিত হচ্ছে। তাহলে সে খালি নিরুৎসাহিত না। অর্থ মন্ত্রণালয় এক্ষেত্রে কিছু করতে পারে, অন্তত আর্থিক খাতের সুশাসন নিশ্চিতের জন্য? আমরা তো আসলে আপনার অর্থ মন্ত্রণালয়ের কোনো ধরনের হস্তক্ষেপই পছন্দ করি না, এবং এক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের উচিত যে বাংলাদেশ ব্যাংকের সমস্ত ক্ষমতা দিয়ে দেওয়া, যে ভাই তুমি করো, যা করার তুমি করো, আমরা তোমাকে কোনো ইন্টারফেয়ার করবো না। কেন্দ্রীয় ব্যাংকের তো শুরুর দিকে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ ছিল। বছর হ্যাঁ, এক ঠিকই তো। আমরা দেখলাম অনেকগুলো ব্যাংকের বোর্ড রিস্ট্রাকচার করা হলো, কতগুলো ব্যাংকের বোর্ড ভেঙে দেয়া হলো, আবার বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হলো, আমরা সবাই খুশি ছিলাম। এখন থেকে এগুলো সব স্তিমিত হয়ে গেছে। শুধু তাই না, এইরকম সিদ্ধান্ত কি বাংলাদেশ ব্যাংক অথবা এখনকার গভর্নর তাদেরকে বিতর্কিত করবে না? না, ডেফিনেটলি এই ধরনের এটা যদি প্রমাণিত হয় যে ওনারা ইনঅ্যাকশন প্রমাণ করেছেন বা ইনঅ্যাকশন দেখিয়েছেন বা কোনো অ্যাকশনে যান নাই, ওনারা সিরিয়াস ছিলেন নাই, তো ডেফিনেটলি এটা আপনার ইমপ্রেশন তো নষ্ট করবেই। দেশের বাইরে যে এই যে যারা ঋণ খেলাপি তারা বিপুল পরিমাণে অর্থ পাচার করেছেন, তাদের বিরুদ্ধেও তো কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি। এটাকে কিভাবে দেখবেন? হ্যাঁ, না, তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে, এবং 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 তার জন্য যে সমস্ত আপনার মেজার্স গুলো নেয়ার কথা, এই যে আপনার আমাদের যে একটা টাস্ক ফোর্স করা হয়েছিল যে ডক্টর দেবপ্রিয়র, এবং সেখানে সবগুলো আপনার এই মানি লন্ডারিং এর কথাবার্তা ছিল, তাই না? সেগুলোর ব্যাপারেও কিন্তু আপনার মতো আমরাও কোনো কার্যকর পদক্ষেপ দেখিনি। আমরা তো সরকারের পার্ট না, আমরা পেপার পত্রিকা যা ইনফরমেশন পাই সেখানেও আমরা মাঝে মধ্যে শুনি যে আমরা যোগাযোগ করতেছি, আমরা ওই দেশের সেন্ট্রাল ব্যাংকগুলোর সাথে যোগাযোগ করছি। আবার ব্যাংকগুলোকে বলা হচ্ছে তোমরা এই সমস্ত কাজকর্ম যে সমস্ত বিদেশি কোম্পানিগুলো করে তাদের সাথে যোগাযোগ করো, এগুলো কিভাবে উদ্ধার করে আনা যায়। এই ব্যাপারে মূল পদক্ষেপ তো নিবে গভর্নমেন্ট এবং সেন্ট্রাল ব্যাংক। ওরা না নিলে শুধুমাত্র ব্যাংকগুলো কি পদক্ষেপ নিতে পারে? ব্যাংকগুলোরও দায়িত্ব কিছু আছে, সেটা আমি অস্বীকার করি না, কিন্তু মূল পদক্ষেপ তো নিবে বাংলাদেশ ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক, এই বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ গভর্নমেন্ট। সংক্ষিপ্তভাবে জানতে চাই, যে অর্থ পাচার রোধে যে টাস্ক ফোর্স, সেটির কার্যক্রম কি স্থিমিত হয়ে যাচ্ছে না? সেটা ইদানিং কালের কোনো রিপোর্ট টিপোর্ট তো আমরা দেখি না পেপারে, তো সেই অর্থে স্তীমিত হয়ে যাচ্ছে। অন্য যে সংস্থাগুলো আছে এই টাস্ক ফোর্সকে সহযোগিতা করার জন্য তাদের যে কার্যক্রম সেটি কি কাঙ্ক্ষিত? না, টাস্ক ফোর্সের রিপোর্ট তো অনেক আগে দিয়েছিল, এবং আমি একবার পেপারে দেখলাম টাস্ক ফোর্সের যে চেয়ারম্যান, উনি উনি একবার আক্ষেপ করে বলতেছিলেন যে বর্তমান গভর্নমেন্টের কোনো
ইকোনমিক কোনো কার্যক্রম আমি দেখি না। সমস্ত কার্যক্রম তাদের ইলেকশন ওরিয়েন্টেড। তো সুতরাং এটা বুঝতে পারছেন যে ওই টাস্ক ফোর্সের যিনি চেয়ারম্যান ছিলেন, উনিও এক ধরনের হতাশা প্রকাশ করেছেন। জি, ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অর্থ পাচার নিয়ে কথা বলছিলেন, সেই সাথে বাংলাদেশের ব্যাংকিং কার্যক্রমের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বললেন। ধন্যবাদ।